আহ, মান্না ভাই, আমি আপনার কাছে যে বিষয়টা নিয়ে আসতে চাই সেটা কিছুটা আমি ইন্ট্রোতে বলতে চেষ্টা করেছি, কিন্তু সেটা নিয়ে আসলে আমার গুছিয়ে বলার ভাষাটা নাই। কারণ হচ্ছে আজকে আমি ডিআরইউতে মঞ্চ ৭১-এর গোল টেবিল আলোচনা যেভাবে স্লোগান দিয়ে, প্রায় গায়ে হাত দিয়ে, মানে মারধর না করেও কানের কাছে গায়ে হাত দিয়ে, কাউকে কাউকে গায়ে হাত দিয়েও যেভাবে তুলে দেওয়া হলো, এইটা আসলে কতটা যৌক্তিক? কেউ কেউ ফেসবুকে লিখছেন এই আব্দুল লতিফ সিদ্দিকী তো শেখ হাসিনার ছেলের কথা বলে জেলে পর্যন্ত গিয়েছিলেন, মন্ত্রিত্ব হারিয়েছিলেন, তাকে আওয়ামী লীগ আর কখনো একসাথে করে নাই, করুক না করুক, মানে তিনি আওয়ামী লীগ করে না না করে সেইটার জন্য আইন আছে। মানে এটা কি, মানে আমরা এটা নিয়ে প্রশ্ন তুললে আমরা 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 দেখছি যে জবাব এরকম আসছে যে এটা প্রেশার গ্রুপ, আওয়ামী লীগকে আসলে রাজনীতি করতে দেওয়ার সময় বা যারা আওয়ামী লীগ ভাবাপন্ন তাদেরকে আসলে এই গণতন্ত্রের যেগুলি সংজ্ঞা বা বৈশিষ্ট্যের মাপকাঠিতে তাদের মাপা যাবে না। আমরা একটু আপনার কাছে শুনতে চাই একই ব্যাপার আসলে আশরাফ কায়সার ভাই আপনার কাছেও শুনতে চাই। আগে একটু আমরা মান্না ভাইকে শুনে আসি যে এটা আপনারা আসলে কীভাবে দেখতেছেন, এটা কি ঠিকই হইতেছে? মানে আমরাও কি গিয়ে ওনাদের কানের কাছে গিয়ে বলবো আওয়ামী লীগ ধর, জেলে ভর বা গায়ে হাত দিব? মানে আমাদের কি করা উচিত যদি একটু বলেন। মান্না ভাইকে আমি শুনতে পাচ্ছি না। জি এখন শুনতে পাচ্ছি, আমরা তো এরকম করছি না, আমরা এরকম করবার ব্যাপারে উৎসাহ দিচ্ছি না। কারণ হচ্ছে এগুলো করা ঔচিত্যবোধের কোনো ব্যাপারই নেই এটার মধ্যে। ঘটনাটা আমি দেখেছি, যেমন আমি বলি, লতিফ সিদ্দিকী ভাইকে তো আমি খুব ব্যক্তিগতভাবে চিনি। তার মন্ত্রিত্ব থেকে বাদ যাওয়া, তারপরে তার কেন্দ্রীয় কমিটির সদস্যপদ বাদ যাওয়া, জেল খাটা। জেলে যখন উনি ছিলেন তখন আমি তাকে দেখতে গিয়েছিলাম পিজি হাসপাতালে, জেলের মধ্যে না, তখন তার কথাবার্তা আমি শুনেছি। খুবই মানে একটু পাগলাটে টাইপের, খ্যাপা টাইপের, কিন্তু মনটা খুবই পরিষ্কার। এটা আমি একদম ওপেনলি বলছি। এখন যারা যারা তার সাথে আজকে যে আচরণই করেছে, যাই করেছে, তারপরেও আমি বলবো। আর আসলে যখনই মনে হয় বলে ফেললেন, যেমন সজীব ওয়াজেদ জয় সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন, একেবারে আন্তরিক অভিব্যক্তির প্রকাশ ছিল। পরে রাজনৈতিক বা দলীয় চাপের কারণে সেটাকে একটু টুইস্ট করে একভাবে একটা শেপ দেওয়ার চেষ্টা করলেও বোঝা গেছে যে উনি তার কথায় ছিলেন। সবচেয়ে বড় কথা, আমি এখানে আসবার আগে দেখলাম যে একটা ভিডিওতে দেখানো হচ্ছে যে সবাই তাকে বিভিন্ন রকম প্রশ্ন করছে, উনি তার জবাব দেওয়ার চেষ্টা করছেন। তবে তাকে জিজ্ঞেস করেছে যে আপনি জুলাইয়ের সময় কি করেছেন, কোথায় ছিলেন? উনি বললেন, আমি তো জুলাই আন্দোলন সমর্থন করেছিলাম, আমি তো বলেছিলাম যে এই সরকারের পদত্যাগ করা উচিত। আমার সঙ্গে আছেন আমরা সেন্ট্রাল কমিটির একজন সদস্য, তার বাড়ি টাঙ্গাইল। উনি আমাকে এর আগে এই কথা বলেছেন যে উনি জুলাই আন্দোলন যখন মোটামুটি জমজমাট হয়ে যাচ্ছে, তার আগেই উনি বলেছিলেন যে যে যদ্দূর পর্যন্ত পরিস্থিতি গেছে তাতে তার পদত্যাগ করা উচিত। উনাকে জিজ্ঞেস করছে আপনি এখানে এলেন কেন? উনি সেটা বলছে, আমাকে বলা হলো যে এইখানে এই বর্তমান পরিস্থিতি বলে কিছু কথাবার্তা বলা হবে, অন্য কোনো কিছু ভেবে আমি সেই নর্মালি আসছি। কিন্তু আর একটা দিকে আমি আপনাকে বলি, যে এই যারা অর্গানাইজ করেছে ৭১ মঞ্চ, সম্ভবত নাম, বা মঞ্চ ৭১ যেটাই বলুক, তারা বেশ কিছুদিন ধরে এখানে করে গিয়ে কথাবার্তা বলছিল বিভিন্ন রকম। সরাসরি আওয়ামী লীগের পক্ষে বলছিল না, কিন্তু তারা সেই মানুষগুলো আওয়ামী লীগ করা মানুষ, এবং সেই মানুষগুলো খুব স্পট আছে, তাদের মামলা আছে, সেরকম তারা প্রকাশ্যে ঘুরে ঘুরে বেড়াতে পারে। এবং সেখানে গিয়ে তারা এক ধরনের সরকারি বাড়াবাড়ি, যেটা আসলে আওয়ামী লীগের উপর করা হচ্ছে, নাম না বলে বলছে, সেগুলোর কথা বলছে, একটা লিফলেট দিয়েছে। ধারণাটা প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছিল যে এরা আসলে আওয়ামী লীগেরই আর একটা ফ্রন্টের মতো ওপেন করেছে, যেটা দিয়ে বিভিন্ন রকম সেমিনার সিম্পোজিয়াম করবে, কথাবার্তা বলবে, এক ধরনের ক্যাম্পেইন বিল্ড আপ করবে। আমি ধারণা করি যে সেই রকম চিন্তা থেকে এই রিঅ্যাকশনটা হয়েছে। ওকে খালেদ, আপনি নিশ্চয়ই খেয়াল করেন যে যে না, আপনি শেষ করেন মান্না ভাই, শেষ করেন মান্না ভাই। আমি একটু মাঝখানে বলতে চাইছিলাম যে আমরা মান্না ভাইকে একটু আস্তে শুনতে পাচ্ছি। আমি একটু যদি আবির ভাইয়ের অনুরোধ করি যে আবির ভাই একটু সাউন্ডটা বাড়ানো যায় কিনা, আমাদের দর্শকরাও একটু কম শুনতে পাচ্ছেন মান্না ভাইকে। জি মান্না ভাই আপনি বলেন। না এটা হয়তো আমার কণ্ঠের দুর্বলতা হতে পারে, যেরকম করে আশরাফ কায়সার বলতে পারবে
কণ্ঠ যত বড় শোনা যাবে আমারটা হয়তো তত বড় শোনা যাবে না। আমার মনে হয় সেকেন্ড পয়েন্টটা ছিল এইরকম যে এই যে, আচ্ছা পয়েন্ট আমি পরে বলি। মানে ভাই আমি একটু প্রশ্নটা করি, আমাদের দর্শকরা আপনাকে অনেকে শুনছেন, কেউ আপনাকে বলছেন যে আপনার কণ্ঠটা একটু কম শোনা যাচ্ছে, আবার কেউ একটু এইটা বলছেন যে আপনার কণ্ঠটা কি বিএনপি রোধ করে দিল নাকি কেউ, সেইটা একটা কথার কথা, আমি সেইটা ধরতেছি না। একজন বলতেছিল যে উনার নাম মমিন, উনার কথাটা আমার কাছে একটু প্রণিধানযোগ্য মনে হচ্ছে, উনার নাম মমিন, উনি বলছেন মব শুরু করেছিল আওয়ামী লীগ। আমি কিন্তু এই কথা মানি যে মব আওয়ামী লীগ শুরু করেছিল, কিন্তু এই সরকার বা যারা মব করে তারা কি আওয়ামী লীগের অনুসারী? ওই সময়ও কিন্তু আমরা দেখতেছিলাম যে সবগুলি দোষ, মানে ভাই আপনি আমার সাথে অনুষ্ঠানে ছিলেন, যে কিছুইলেই ওরা বলতো যে এরা জামাত বিএনপি এই জিনিসটা করে। তো জামাত বিএনপি কি সরকার চালায়? ওই সময় সরকারের মন্ত্রীদের আমরা এই প্রশ্ন করতাম। আওয়ামী লীগ মব শুরু করছিল বলে কি এইগুলি আমাদেরও করতে হবে? ওরা ডিসগাইজ করে, ওরা যদি দল করে, ওদের যদি সামনে আসার সাহস না থাকে, এইটাই তো নৈতিক পরাজয়। এর চেয়ে মানে এটা এখন আমাদের উদযাপন করতে হইলে কি এইটা আমাদের ওয়ে, বা এটা আমরা কেন করতেছি আসলে? মানবাই যদি দুটো দিক বলি খালেদ। প্রথম কথা হচ্ছে এখন যে সরকার আছে এটা একটা বায়বীয় সরকার, এটা একটা পানির মতো তরল সরকার, এর কোনো শেপ নেই, কোনো কালার নেই, এটাকে ঠিক টাচ করা যায় না, এদের কোনো রেসপন্সিবিলিটি সেরকম করে মনে হয় না। মানে অনেকগুলো ঘটনা বলা যাবে যেখানে সরাসরি সরকারের দায় নেওয়া উচিত, সরকার এই ব্যাপারে একেবারে উদাসীন। এরকম মেলা ঘটনা অতীত তো দেখেছেন, আমি কাহিনী বাড়াতে চাই না, উদাহরণ বাড়িয়ে মূল কথা বাদ দিতে চাই না। এই কারণে হয়েছে কি, এই যে মব তৈরি হচ্ছে, এই মবই তৈরি হবে কিরকম করে বলেন? যেরকম যখন আপনার ওই যে টুঙ্গিপাড়ার ঘটনাটা ঘটলো, এটা খুব সিম্পল ব্যাপার ছিল, একটা 144 জারি করে দিতেন, উভয় পক্ষকে রেস্ট্রিক্ট করে দিতেন, মাঝখানে পুলিশ আর্মি দাঁড়িয়ে যেতে, কিছুই হতো না, গভর্নমেন্ট করেনি। এইখানকার ব্যাপারটা হচ্ছে যে এই কাজটা যে হচ্ছে, মানে তারা একটা সেমিনার করতে যাচ্ছে এবং সেটা প্রতিরোধের চেষ্টা হচ্ছে, দুটোই ইন্টেলিজেন্স কি জানেনি, কিন্তু তারা কিছুই করে নাই। মনে হচ্ছে যে তারা এটা এরকম করে উস্কেই দিচ্ছে বোধহয়, তারা নিজেরা করছে, তারা নিজেদের করছে, তাই করছে যারা, তারা বিভিন্ন রাজনৈতিক দলের শুধুমাত্র সমর্থক না, তাদের কর্মীও আছে যারা এইটা লোকজন নিয়ে আসছে এবং কর্মীদের নিয়ে আসছে, এবং তাদের দিয়ে জিনিসটা মব দেখাচ্ছে। মব মানে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ঠিক মব না, এগুলো দলের অনুরক্ত ভক্ত কর্মী সমর্থক, তাদের নিয়ে এসে একটা ইমোশনকে ফর্ম করে কাজটা করা হচ্ছে। তবে জিনিসটা দিন দিন কমছে, এটাও অবজার্ভ করবার মতো। দিন দিন কমছে বলে মনে করছেন মান্না ভাই? আমি একটু আশা ভাইয়ের কাছে আসি। আশা ভাই, একই প্রশ্ন, যে আমরা আসলে এইটা কেন করতেছি? আজকের যে ঘটনা ঘটেছে এটি নিয়ে কলঙ্কজনক একটি ঘটনা, নিন্দা করা ছাড়া এবং এটি যেন আর না ঘটে এরকম করে আমাদের বলা ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু আমি বলি যে এই মঞ্চ ৭১ কারা? এই মঞ্চ ৭১ কয়েক মাস ধরে আওয়ামী লীগের একটা সফট ন্যারেটিভ বাজারজাত করার চেষ্টা করছে। আপনি জানেন খালেদ, আওয়ামী লীগ বিপদে পড়লে মুক্তিযুদ্ধ তাদের একটা অবলম্বন হয়ে ওঠে, এবং অতীতে শেখ মুজিব তাদের অবলম্বন ছিল, এখন আর সেই অবলম্বনটি নেই। কাজেই মঞ্চ ৭১ বলে জেরাই খান পান্নাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং 15ই আগস্টকে ঘিরে আমরা একটা উত্তেজনা, অদায়িত্বশীল উত্তেজনা তৈরি করতে দেখলাম। আজকেও কিন্তু উনি ওনার আমন্ত্রণে লতিফ সিদ্দিকী ওখানে গেছেন, কিন্তু হোস্ট নিজেই সেখানে ছিলেন না। এবং মঞ্চ ৭১ বলে যারা যোগ দিয়েছেন তারা কেউ কেউ টকশোতে আওয়ামী লীগের পক্ষে সফট ন্যারেটিভ বিতরণ করেছেন গত কয়েক সপ্তাহে। তাই বলে তাদের সভা সমাবেশ করার অধিকার নাই, গোল টেবিল করার অধিকার নাই, অথবা আমি গিয়ে শারীরিকভাবে আক্রমণ করব, এটি কোনোভাবেই যুক্তিযুক্ত না। এই সংস্কৃতি থেকে আমাদের বেরোতে হবে। একে মব, প্রেশার গ্রুপ বা অন্য কোনো নামে ডেকে এর যে ভয়াবহতা সেটি যেন আমরা কমিয়ে না দিই। আমি শুধু একটু বলি, জাদুঘরের সামনে ইঞ্জিনিয়ার ইনামুল হক বলে এক লোক প্রতিবাদ করছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে, তাকে দিবালোকে এসে যুবলীগ বা ছাত্রলীগের লোক চর মেরেছিলেন। মাহমুদুর রহমান আমার দেশ সম্পাদক, তাকে কোর্টে তাকে আক্রমণ করে রক্তাক্ত শরীর করেছিলেন, তার গাড়ি ভেঙে দিয়েছিলেন। আবুল আসাদ দৈনিক সংগ্রামের সম্পাদক, বয়োবৃদ্ধ মানুষ, তাকে পাজাকোলো করে ওই অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল। ওই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগ শাসন আমলে ঘটেছিল। আজকে যারা নিন্দা করছেন তারা কি ওই ঘটনার সময় কোনো টু শব্দ করেছেন? আপনি অন্তত দৈব চয়ন পদ্ধতিতে 5টা খোঁজ করে দেখেন, আপনি উত্তর পাবেন না। তার মানে তাদের মানবাধিকার সেন্স
অথবা মত প্রকাশের স্বাধীনতার সেন্স, এটা কিন্তু Selective. মুখ চিনে চিনে, এটা selective. সিলেক্টিভ, জি। আমল চিনে এই ঘটনাটা। আশা ভাই আমার দুইটা মানে উত্থাপন আছে, ঠিক প্রশ্ন না। মানে একটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে সফট ন্যারেটিভ তৈরি। আমি কিন্তু আওয়ামী লীগকে মানে আপনাকে যেহেতু আমি ফলো করি, আমি আপনাকেই বলি যে আপনি যতটা শক্তিশালী ভাবেন আমি আওয়ামী লীগকে অতটা শক্তিশালী ভাবি না। আমার পক্ষে যুক্তি হইল, আমি 2023-এর অক্টোবরে বলছিলাম যে শেখ হাসিনা আপনি আপনার পদ থেকে পদত্যাগ করেন, তারপর শেখ রেহানাকে বানান প্রধান নির্বাচন কমিশনার, তারপরও আপনি অধিকাংশ আসনে হারবেন। কারণ এই যে সফট নেগেটিভ তৈরি করেন, আর আপনি যাই করেন, আপনার কাছে যদি রাষ্ট্র ক্ষমতা না থাকে, আপনি আসলে আওয়ামী লীগরে আমি অত বড় দল মনে করি না। ছাত্রলীগ যুবলীগ সম্পর্কে আমি মনে করি ছাত্রলীগ যুবলীগ একটি গালি। ছাত্রলীগ যুবলীগ ওই সময় মাহমুদুর রহমান সাহেবের সাথে কি করছে, আবুল হাসান সাহেবের সাথে কি করছে, এনামুল হক সাহেবের সাথে কি করছে, তারপরে 100 বার ধান কাইটাও 50,000 বার আমাদের পায়ে ধরেও কিন্তু ওরা আমাদের মনে আর আসে না। এটা একটা গালি, প্রতিষ্ঠিত গালিতে পরিণত হয়েছে ছাত্রলীগ যুবলীগ, আপনি যাই বলেন। মানে এইটার ক্ষেত্রে মানে আমরা যখন কাউন্টার নেগেটিভ দাঁড় করায় আশা ভাই, বিশেষ করে আমি দেখছি যে আপনি ওপিনিয়ন লিডার হিসাবে আপনি কিন্তু অনেক, আমার আপনার কাছ থেকে জানতে ইচ্ছা করে যে এই কাউন্টার নেগেটিভটার তো শেষ তো হইব না। আমরা তো আওয়ামী লীগের এগুলি পামু, তার আগে গেলে আওয়ামী লীগ জাসদের লোকে কি করছে পামু, জিয়াউর রহমান সাহেব বিএনপি প্রতিষ্ঠা করার সময় কি করছে পাইলে এগুলি পামু। আপনি এগুলি আরো ভালো করতে পারবেন, মান্না ভাই তো কালা সাক্ষী। এইটা মানে এটা আমরা করবো কিনা, মানে আমি সাজেশন চাইতেছি যে এইটা আসলে ঠিক হবে। খালেদ, আমার স্ট্রং সাজেশন হচ্ছে এই পথ অবলম্বন করা যাবে না, এই পথের শেষ হতে হবে। অতীতের দিকে তাকালে আপনার মনে প্রতিহিংসা জাগবে, ক্ষোভ জানবে, হতাশা জাগবে, কিন্তু এইটা কোনো পথ না। আরেকটা জিনিস, যেই গৌরবোজ্জ্বল গণ অভ্যুত্থান হয়েছে এবং যেই রকমভাবে পলায়ন করেছেন শেখ হাসিনা এবং তার দুঃশাসন, তারপরে এটি মানানসই না। তৃতীয় হচ্ছে, যারা এই মব ভায়োলেন্সের সাথে যুক্ত এই লোকগুলো কারা? এই লোকগুলো অদায়িত্বশীল, তাদের গণ অভ্যুত্থানে তেমন কোনো ভূমিকা নাই, তারা একটা ভালনারেবল রাজনৈতিক সময়ের সুযোগ নিচ্ছে। আমি বরঞ্চ বলবো এরা গণ অভ্যুত্থানের বিপক্ষ শক্তি। কেননা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা জেগে উঠেছিল, এই আইন বহির্ভূত কর্মকাণ্ডগুলো মানুষকে বিভ্রান্ত করছে, বিচলিত করছে এবং হতাশ করছে। কাজেই আমি কোনোভাবেই বলছি না ইট ক্যান কন্টিনিউ, ইট ক্যানট। আরেকটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগকে আমি অত শক্তিশালী মনে করি না, কিন্তু আমি তাদের কালচারাল হেজিমনি অথবা তাদের সফট ন্যারেটিভ তৈরি করার যে ফ্যাক্টরি, সেটিকে মনে করি। আপনি আজকে খেয়াল করবেন, আজকের ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ হয়েছে, মুক্তিযোদ্ধার উপরে আক্রমণ হয়েছে। এখন একজন মুক্তিযোদ্ধা যদি অপরাধ করেন অথবা দুঃশাসনের সঙ্গী হন অথবা ফ্যাসিবাদী শাসনের কলকাঠি নেড়ে থাকেন, তার উপরে আক্রমণ করলে এটা আওয়ামী লীগের একটা চিরায়ত হচ্ছে, এটা মুক্তিযুদ্ধের উপরে। কিন্তু তারা যখন দুঃশাসন করছিলেন তখন কিন্তু বলেন নাই যে মুক্তিযুদ্ধের দুঃশাসন চলছে, তার মানে বেছে বেছে তাদের একটা বয়ান আছে না। কিন্তু আশা ভাই এই মুক্তিযুদ্ধের এই দোকানদারি থেকেও তো আমাদের মুক্তিযুদ্ধকে বাঁচাইতে হবে, আওয়ামী দোকানদারি থেকে। কিন্তু আমরা তো উল্টাটা দেখতেছি, আমরা তো দেখি যে এক লোক ডাকসুতে দাঁড়াবে, সে বলবে রশিদ মিনাজ হচ্ছে বীরশ্রেষ্ঠ, মতিউর রহমান হলো হাইজ্যাকার, এবং এটার কেউ প্রতিবাদ করবে না। মানে আওয়ামী লীগের দোকানদারি থেকে তো মুক্তিযুদ্ধ আমাদের বাঁচাইতে হবে। মানে মুক্তিযুদ্ধ, দেখুন, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ দলীয়করণ করে ফেলেছে, তার সব অপকর্মের জন্য মুক্তিযুদ্ধকে সে ব্যবহার করেছে। আপনি খেয়াল করে দেখুন, 1 লক্ষ মুক্তিযোদ্ধা যদি থাকে, আওয়ামী লীগ আমলে 3.25 লাখ মুক্তিযোদ্ধা হয়েছিল। এমনকি আমরা শুনেছি ওই মন্ত্রী নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন না। এই হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেহারাটা। আপনার সাথে আমি পুরোপুরি একমত, আওয়ামী লীগের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে। কিন্তু এখন যেভাবে চেষ্টা করা হচ্ছে, এটা সাংঘাতিক সুইসাইডাল, এবং তাতে করে ওই ন্যারেটিভে বাংলাদেশ ফেরত যাচ্ছে, আওয়ামী লীগের বিকৃত ন্যারেটিভে। কাজেই খুব সচেতনভাবে খেয়াল করতে হবে এরা আদৌ দেশের পক্ষের শক্তি কিনা, গণতান্ত্রিক রাজনীতির পক্ষের শক্তি কিনা। আমি পরিষ্কার আপনাকে বলে দিই, কিছু ইন্ডিভিজুয়াল তারা পাওয়ার পেয়ে গেছেন, তারা অন্তর্বর্তী সরকারের অংশ, তারা মব ভায়োলেন্সের ক্রীড়ানক, এবং তারা দেশে বিদেশে থাকেন, ইউটিউব পরিচালনা করেন। তারা চান না এ দেশের গণতান্ত্রিক রাজনীতি আবার স্থিতিতে ফেরত আসুক, তারা চান এই অচলাবস্থা চলতে থাকুক, তাহলে তাদের গুরুত্ব তৈরি হবে। তারা কিন্তু অ্যানার্কিস্ট, কাজেই তারা কারো বন্ধু না, এই কথাটা পরিষ্কার বলতে চাই। আশা ভাই, আপনার কাছ থেকে এটার আমি আবার একটু মানে এটা আপনি আর একটু ইলাবোরেট করবেন কিনা। আমরা আপনার কাছে যেহেতু আপনি মত মরল, মানে
অ্যানার্কিস্ট আমরা বলতেছি বটে, কিন্তু এখন একটা রাষ্ট্রের যোগাযোগের ছাত্র হিসাবে আমি মনে করি যে রাষ্ট্রের চাহিদা যদি থাকে যে আমি 15 বছর 25 বছর 1500 বছর শোষিত হয়েছি, আমি এখন অ্যানার্কিজমের মধ্যে দিয়ে যাইতে চাই, সব কিছু ভাইঙ্গা চড়ে ফেলতে চাই, আমি গিলেটনের মাধ্যমে যাদের মানে পোশাক আশাক তাদেরকে আমি কতল করতে চাই, এইটা যদি হয় আমার মানসিকতা, কারণ আমি বঞ্চিত, এইটারও তো আমি আসলে খুব বেশি কেমনে এটাকে মানা করব, ওইটা জায়গা থেকে আমি আপনার কাছে আসতেছি।